আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা। গত ক্লাসে আমরা প্রথম পরিচ্ছেদে প্রায়োগিক লেখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বিবরণমূলক লেখা নিয়ে আলোচনা করব এবং এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবরণমূলক লেখা। তো দেখো, বিবরণমূলক লেখা কাকে বলা হয়? যে লেখার মাধ্যমে কোনো স্থান বা কোনো ব্যক্তি বা কোনো বিখ্যাত কোনো কিছুর বর্ণনা করা হয়, সেই লেখাকে বলা হয় বিবরণমূলক লেখা। তো এখানে উদাহরণ হিসেবে আমরা আজ পিরামিড নিয়ে আলোচনা করব। তো পিরামিড লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তো প্রথমে আমরা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে সামান্য আলোচনা করে আসি। সেটা হচ্ছে, দেখো, সৈয়দ মুজতবা আলী 1904 সালে আসামের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1974 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেন। তার রচনার একটি বড় অংশ রয়েছে ভ্রমণ কাহিনী। তার মানে তিনি যেহেতু বিভিন্ন দেশে বসবাস করতেন, তার জন্য তিনি বিভিন্ন ধরনের ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করতেন বা তার লেখালেখি করতেন। সরস ভাষায় ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে লিখেছেন দেশ বিদেশে জলে ডাঙায়। তো জলে ডাঙায় দেশ বিদেশে তার এক বিখ্যাত লেখা, বইয়ের নাম। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে, দেখো, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূর কণ্ঠী ইত্যাদি। নিচের লেখাটিও সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার মানে আমরা এখান থেকে সৈয়দ মুজতবা আলী সম্পর্কে সামান্য আলোচনা করলাম। তো দেখো, সৈয়দ মুজতবা আলী 1904 সালে আসামের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1974 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো তিনি তার কর্মজীবন শুরু করেন আফগানিস্তানের কাবুলে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শুরু করেন। তো এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। তার রচিত একটি বড় অংশ রয়েছে ভ্রমণ কাহিনী। সরস ভাষায় তিনি এই ভ্রমণ কাহিনীগুলো লিখতেন দেশ বিদেশে। তারপর জলে ডাঙায় তার বিখ্যাত গ্রন্থ। তার এই যে আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় পিরামিড, এই পিরামিড কিন্তু তার জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, তো আমরা আলোচনা করব পিরামিড সম্পর্কে। দেখো, পিরামিড কাকে বলা হয়? তো দেখো, পিরামিডের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে পিরামিড হলো এক প্রকার জ্যামিতিক আকৃতি বা গঠন যার বাইরের তলগুলো ত্রিভুজাকার এবং যারা শীর্ষে একটি বিন্দুতে মিলিত হয়। তো এটা হচ্ছে পিরামিডের সংজ্ঞা। দেখছো, পিরামিডের সংজ্ঞা কি? পিরামিড হলো এক প্রকার জ্যামিতিক আকৃতি বা গঠন যার বাইরের তলগুলো ত্রিভুজাকার এবং যারা শীর্ষে একটা বিন্দুতে মিলিত হয়েছে। যেমন দেখো, আমরা এখন একটা ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে এটা দেখতে কিরকম বলতো? বাইরের তলগুলো দেখতে বলতো কিসের মতো? এখানে ত্রিভুজাকার না? এখানে দেখো ত্রিভুজাকার। আবার এখানে একটা শীর্ষ একটা বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। এগুলো হচ্ছে, দেখো, পিরামিডের চিত্র। দেখো, এখানে আরো আরো একটা পিরামিডের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এগুলা কিরকম বলতো? বাইরের দিকে কিরকম দেখতে? হচ্ছে ত্রিভুজের মতো। দেখো, এরকম না? ত্রিভুজের মতো এবং একটা বিন্দুতে যে মিলিত হয়েছে। এর জন্য এর সংজ্ঞাটা এরকমই বলা হয়েছে। দেখো, পিরামিড হলো এক প্রকার জ্যামিতিক আকৃতি বা গঠন যার বাইরের তলগুলো ত্রিভুজাকার এবং যারা শীর্ষে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তো পিরামিড লিখেছেন সৈয়দ মুজতবা আলী। পিরামিড পিরামিড পিরামিড। তো অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে হলে বা করার ক্ষেত্রে আমরা তিনটা আশ্চর্যজনক চিহ্ন, দেখছো, তিনটা আশ্চর্যজনক চিহ্ন, এই ধরনের চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। এই ধরনের, দেখো, এই যে আশ্চর্যজনক চিহ্ন আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি মনের কোনো ভাব বা বিস্ময় প্রকাশ করা হয়, তাহলে দেখো এখন বিস্ময় চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। তাহলে দেখো, এখানে এখানে তাই বলা হচ্ছে, অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে হলে আমরা তিনটা আশ্চর্যজনক চিহ্ন ব্যবহার করি। এটাকে বলা হয় আশ্চর্যজনক চিহ্ন বা বিস্ময় চিহ্ন। তাই কি চোখের সামনে দাঁড়িয়ে তিনটা পিরামিড, কিংবা উল্টোটা, তিনটা পিরামিড ছিল বলে আমরা তিনবার আশ্চর্য হই, তাই না? তার মানে এখানে দেখো, লেখক এখানে বলতে চেয়েছে যে একবার পিরামিড উচ্চারণের ক্ষেত্রে এখানে একটা আশ্চর্যজনক চিহ্ন বা বিস্ময় চিহ্ন দিয়েছেন, দুইবারের জন্য, দ্বিতীয়বারের জন্য দুইটা এবং তৃতীয়বারের জন্য তিনি তিনটা বিস্ময় চিহ্ন প্রকাশ করেছেন। এই পিরামিডগুলো সম্বন্ধে বিশ্বজুড়ে যা গাদা গাদা বই লেখা হয়ে গিয়েছে, তার ফিরিস্তি দিতে গেলেই একখানা আস্ত জলে ডাঙায় লিখতে হয়।
তার মানে এখানে বলতেছে যে কথাটা, যে এই পিরামিড সম্পর্কে গুলো মানে পিরামিড গুলো নিয়ে বিখ্যাত ব্যক্তিরা বা লেখকরা যে কত বই লিখেছেন এর কোনো শেষ নাই। এটা মানে শেষ করা যাবে না, এত লেখা কিন্তু এখানে আছে। কারণ এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তি স্তম্ভ। দেখো এখানে এই যে যে 3টা পিরামিডের কথা এখানে বলা হয়েছে, সেই 3টা পিরামিড কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তার জল্পনা কল্পনা করেছে, দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। জানো তো, পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে বিস্তর ধনদৌলত জড়ো করা আছে। তারই পথ অনুসন্ধান করছে পাকা 6,500 বছর ধরে। দেখো এখানে যে পিরামিড, যেটা পিরামিডের যে মাঝে যে খোদাই করা, যেটা সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে, এবং এই পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরি থাকে, এবং সেই কুঠুরিতে কিন্তু বিস্তর ধন দৌলত এখানে কি থাকে, জড়ো করা থাকে। তো এই যে এই পথ, মানে পিরামিডের ভিতর ঢোকার যে পথ, এটা আবিষ্কার করতে মানুষের কত বছর লেগেছে বলতো? 6,500 বছর ধরে এটা চেষ্টা করেছে, তারপরে কিন্তু এটা পিরামিডের ভিতর ঢুকতে পেরেছে। দেখো ইরানি, তারপরে হচ্ছে গ্রিক, দেখো ইরানি, গ্রিক, রোমান, আরব সহ বিভিন্ন ধরনের, তারপর দেখো কি কি আছে, তুর্কি, ফরাসি, ইংরেজ, পরপর সবাই এদেশ জয় করে, মানে করার পরে প্রথমে চেষ্টা করেছে পিরামিডের ভিতরে যে হাজার হাজার মন তারপরে পাথর ভেঙে মাঝখানের কুঠুরিতে ঢুকে তার ধন দৌলত লুট করার জন্য। তার মানে দেখো এখানে যে দেশগুলো রয়েছে কথা বলা হয়েছে, ইরান, গ্রিক, রোমান, আরব, তুর্কি, তারপর দেখো ফরাসি, ইংরেজ, এরা কি করেছে বলতো? মিশরকে জয় করেছে। জয় করার পরে ওরা প্রথমে যে কাজটি করেছে, তারা পিরামিডের হাজার হাজার মন পাথর, মানে হাজার হাজার মনের কথা বলা হচ্ছে, অনেক মন পাথর, অনেক পাথর ভেঙে এই যে মাঝখানে যে কুঠুরি রয়েছে, ওই কুঠুরিতে কিন্তু ধন দৌলত লুট করার জন্য তারা ওখানে সর্বপ্রথম সেই চেষ্টাই করেছে। এবং আশ্চর্য, যিনি শেষ পর্যন্ত ঢুকতে পারলেন তিনি ধন লুটের মতলবে ঢোকেন নাই। মানে যিনি কিন্তু এর শেষ পর্যন্ত, এটা অনেকেই তো চেষ্টা করেছে ঢোকার জন্য, কিন্তু একদম শেষবারে যে এটার চেষ্টা করেছে, সে কিন্তু এই ধন দৌলত চুরি করার জন্য বা এগুলো লুট করার জন্য কিন্তু এখানে ঢোকেননি। তিনি ঢুকেছিলেন নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের জন্য। তার মানে তিনি আসলে জানতে চেয়েছিলেন যে এই পিরামিডের ভিতরে কি আছে, তারপরে এই পিরামিড সম্পর্কে জানার জন্য, কিভাবে তৈরি করা হলো এই সম্পর্কে জানার জন্য কিন্তু তিনি এর ভিতর ঢুকেছিলেন। কিন্তু এর আগে যারা ঢুকেছিলেন, মানে ঢোকার চেষ্টা করেছিলেন, যেমন দেখো ইরান, গ্রিক, রোমান, তারপরে আরব, তুর্কি, ফরাসি, ইংরেজ, এরা কিন্তু আহ ওখানে প্রবেশ করতে চেয়েছিল কিসের জন্য বলতো? ধন দৌলত লুট করার জন্য। কিন্তু লাস্টে একদম যিনি এটার ভিতর ঢুকতে পেরেছিলেন, তিনি কিন্তু ধন দৌলত লুট করার জন্য ঢোকেন নাই, তিনি নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের জন্য এখানে গিয়েছিলেন। তারপর দেখো যেটা বলা হচ্ছে, ফারাওয়ের। ফারাওয়ের মানে কি? মানে ফারাওয়ের একটা স্থানের নাম বোঝা হচ্ছে, যে রাজমিস্ত্রিরা কুঠুরি বানানো শেষ করার পর বোঝাবার সময় এমনই মস্ত পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, বাইরের দেয়ালে পালিশ, তারপর দেখো পলেস্তারা লাগিয়ে দেয়, যে পৃথিবীর মানুষের 6,500 বছর ভিতরে যাবার পথ বের করতে লেগেছিল। তার মানে দেখো এই যে যারা এইটা তৈরি করেছিল পিরামিড, মানে যে মিস্ত্রি এটা তৈরি করেছিল যারা, তারা কি করেছিল বলতো? রাস্তা এমন ভাবে বন্ধ করে দিয়েছিল যে মানুষের প্রায় 6,500 বছর লাগলো এই রাস্তা ভিতর, মানে রাস্তা ভেঙে এর ভিতরে প্রবেশ করতে। তাহলে চিন্তা করে দেখো এটা কত মজবুত ছিল এবং কত সুকৌশলে এটা আবিষ্কার করা হয়েছিল বা হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। তো দেখো মিশরের ভিতরে বাইরে আরো পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে, একটা অঞ্চলের নাম গিজে অঞ্চলে, যে 3টা পিরামিডের সামনে আমরা দাঁড়িয়েছিলাম সেগুলো ভুবন বিখ্যাত, পৃথিবীর মানে সপ্ত আশ্চর্যের অন্যতম। তার মানে দেখো এখানে সপ্ত আশ্চর্য বলতে বিভিন্ন সময়ে, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, বর্তমান যুগে পুরা পৃথিবী জুড়ে 7টি আশ্চর্যজনক কোনো কীর্তির কথা এখানে বলা হয়েছে, যে 7টি আশ্চর্যের ভিতরে পৃথিবীর, মানে প্রাচীন যুগে এই পিরামিড ছিল 7টা আশ্চর্যের ভিতরে একটা, এটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো এখানে এই যে 3টা পিরামিডের কথা বলা হয়েছে, 3টা পিরামিড, 3জন মানে রাজা এটাকে 3জন রাজার ছিলেন। তা দেখো সেই সময় রাজার নাম দেওয়া আছে, নির্মাণের সময় দেওয়া আছে, ভূমিতে তার দৈর্ঘ্য এবং উচ্চতা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। যেমন দেখো খুফু নির্মাণের সময় ছিল কত সালে বলছো?
খ্রিস্টপূর্ব 4700 আগে, মানে বছর আর কি, 4700 খ্রিস্টপূর্ব। এর ভূমিতে এর দৈর্ঘ্য কত ছিল দেখো, ভূমিতে দৈর্ঘ্য ছিল 755 ফুট এবং এর উচ্চতা ছিল 481 ফুট। তারপরে দেখো খাফরা, খাফরা একজন রাজার নাম, তার যে নির্মাণের সময় ছিল দেখো কত সালে, এই যে 4600 খ্রিস্টপূর্ব, এবং এর ভূমিতে উচ্চতা দৈর্ঘ্য কত ছিল 706 ফুট এবং উচ্চতা ছিল 471 ফুট। এবং সেনকাউরা, সেনকাউরা এবং এটা ছিল কত সালে 4550 খ্রিস্টপূর্ব, এবং ভূমিতে এই যে তার যে পিরামিডের দৈর্ঘ্য ছিল 346 ফুট এবং উচ্চতা ছিল 210 ফুট, 210 ফুট ছিল তার উচ্চতা। ওকে, তো দেখো এখানে যেটা বলা হচ্ছে প্রায় 500 ফুট উঁচু বললে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না। মানে 500 ফুট উঁচু ছিল, কিন্তু এটা না দেখলে কিন্তু এটা সম্পর্কে ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। মানে চোখের সামনে যদি তুমি দেখো একদম সামনে থেকে, তাও তুমি এখানে কল্পনা করতে মানে আন্দাজ করতে পারো মানে এটা আসলে কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজে রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত। দেখো এখানে পিরামিড তো ত্রিভুজ, মানে ত্রিভুজ আকৃতির যেরকম, তাই না? এর জন্য কিন্তু এর উচ্চতাটা সম্পর্কে আসলে ভালো ধারণা করা যায় না। এরকম না হয়ে দেখো, যেমন এটা এখানে বলা হচ্ছে যদি এরকম হতো, এই যে এটার মতো, এই চিত্রটার মতো যদি হতো, তাহলে কিন্তু এর সামনে দাঁড়িয়ে তুমি কিন্তু কি করতে পারতে বলতো, এটা সম্পর্কে এর উচ্চতা সম্পর্কে কিছুটা হলেও অনুমান করতে পারতে। কিন্তু যেহেতু এরকম ত্রিভুজ আকৃতির, তো এটা আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে আর কি। তো এখানে দাঁড়িয়ে তুমি আসলে উপরের দিকে অত দেখে কিন্তু তুমি বুঝতে পারবা না। এটাই বলা হচ্ছে যে, দেখো এখানে কি বলা হচ্ছে যে চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে, এখানে একটা চ্যাপ্টা ছিল দেখো গোড়ার দিকে চ্যাপ্টা, এবং ক্ষীণ হয়ে আস্তে আস্তে উপরের দিকে সরু হয়ে যাচ্ছে না, একদম চিকুন। এরকম যদি না হয়ে যদি এরকম দেখো কি হতো, চোঙার মতো এরকম সব উঁচু নিচু সব জায়গা যদি একই সাইজের হতো, তখন কিন্তু এর 500 ফুটের উচ্চতা কিছুটা হলেও আমরা অনুমান করতে পারতাম, তাই না? এটা বোঝাচ্ছে। তারপর দেখো যেটা বলা হচ্ছে যে বোঝা যায় দূরে গেলে, মানে তুমি এখানে কাছে থেকে বুঝতে পারবা না, যদি দূরে যাও তাহলে এর উচ্চতা সম্পর্কে বুঝতে পারবা। গিজে বা কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে তিনটা পিরামিড, সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে এরা দাঁড়িয়ে আছে। গিজে এবং কায়রো একটা স্থানের নাম, মানে মিশরের স্থানের নাম। কায়রো হচ্ছে মিশরের রাজধানীর নাম। তো দেখো, আর পিরামিড ছেড়ে যদি সোজা মরুভূমির ভিতর দিয়ে যাও তবে মনে হবে সাহারার শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরও বুঝি পিরামিড দেখা যাবে। তো তাই মানে বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল। দেখছো কত পাথরের টুকরা প্রয়োজন হয়েছিল, 2300 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। তো এখানে টুকরো বলতে কিন্তু একদম মানে মার্বেলের মতো এরকম ছোট ছোট গুঁড়ি না, এখানে কিন্তু টুকরা বলতে অনেক বড় একটা কিছুকে বোঝানো হয়েছে। দেখো টুকরা বললে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একখানা ফটো মানে ছোটখাটো ইঞ্জিনের সাইজ হয়ে যায়। 4-5 খানা যদি টুকরো একসাথে যুক্ত করা হয়, এটা কিন্তু একটা ইঞ্জিনের সাইজ হয়ে যায়। এখানে টুকরা বলতে আমরা তো এই ইট পাথরের যে টুকরা দেখেছি আমাদের ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে ছোট ছোট, কিন্তু এত ছোট না, এখানে 4-5টা টুকরা মিলালে কিন্তু একটা ছোটখাটো ইঞ্জিনের সমান হয়ে যায় এবং ওজন হয়, এবং তার ওজনের সমান হয়ে যায়। কিংবা বলতে গেলে 6 ফুট উঁচু 3 ফুট চওড়া করে এই পাথর নিয়ে একটা দেওয়াল বানালে যে দেওয়াল লম্বায় হবে 600, মানে দেখো 650 মাইল, মানে 650 মানে মাইল হবে কিন্তু, ঠিক আছে? সে দেওয়াল কত, মানে কলকাতা বা দার্জিলিং, মানে এখানে বলা হচ্ছে যে কলকাতা থেকে তুমি যদি দার্জিলিং এ যাও আবার সেখান থেকে যদি আবার কলকাতায় ফিরে আসো, এই এটা ফিরে আসতে যত মানে যত বড় হবে এইটা তত বড়। তাহলে চিন্তা করো যে এখানে এই টুকরা পাথরটা কত বড় ছিল। দেখো সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল। তাহলে চিন্তা করো 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল সবচেয়ে বড় যে পিরামিডটা ছিল এই পিরামিডটা বানাতে। তুমি আসলে কল্পনা করতে পারবা না। এখানে চিন্তা করো 1 লক্ষ লোকের, 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল, তার মানে কত সময় লেগেছিল। এখানে আশ্চর্য হওয়ার একটা বিষয়। দেখো কি বলা হচ্ছে, ভেবে ভেবে কুল কিনারা পাওয়া যায় না,
সে সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বৎসর খাওয়াতে পরাতে পেরেছিলেন। অন্য খরচের কথা বাদ দাও, মানে নির্মাণ খরচের কথা বাদ দাও, এই যে 1 লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন হয়েছিল, মানে যেখানে 20 লক্ষ লোক, মানে 1 লক্ষ লোককে 20 বছর ধরে যেখানে থাকতে হবে এবং খাইতে হবে, মানে সেই ব্যবস্থা করাটাই তো কত মুশকিলের একটা বিষয়, তাই না? তো তাকে 20 বছর ধরে চালু রাখা কত বড় একটা বিষয়, তাই না? তারই করতে পারে। যারা সভ্যতার খুব একটা উচ্চ স্তরে উঠে গিয়েছিল তারাই কিন্তু এটা করতে পারে। এইবার আমরা পিরামিড সম্পর্কে মানে নির্মাণের কাছে পৌঁছে গেছি। আমরা এখন কিভাবে নির্মাণ করেছিল এটা সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম কারণ সকলেই জানা, কেন পিরামিড নির্মাণ করা হয়। ফারাওরা মানে সম্রাটরা, যারা সম্রাট ছিল তাদেরকে বলা হতো ফারাওরা। বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পরে পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষয় হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না, মানে তারা পরবর্তী জীবনে সুখ শান্তিতে থাকতে পারবে না। তাই মৃত্যুর পরে তাদের দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন সেই মমি ছুঁতে পর্যন্ত না পারে, মানে কেউ যেন মমি চুরি করতে না পারে বা সেটাকে ছুঁতে না পারে। কেন? তাহলে যদি ছুঁয়ে ফেলে তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে তো পরকালে তারা সুখে শান্তিতে থাকতে পারবে না মৃত্যুর পরে, এটাই তাদের ধারণা ছিল। কিন্তু হায়, তাদের এই বাসনা পূর্ণ হয়নি। কেন পূর্ণ হয়নি? পূর্বেই বলেছি, হাজার হাজার বছর চেষ্টা করে দুষ্টু লোকেরা, মানে যারা ডাকাত কারা, যারা হচ্ছে এর যে ভিতরে ধন দৌলত ছিল তারা লুট করতে যারা চেয়েছিল তাদেরকে ডাকাত বলা হচ্ছে। যে হাজার হাজার বছর তারা কিন্তু চেষ্টা করেছে এর ভিতর ঢোকার জন্য। আর শিষ্টেরা মানে পণ্ডিতেরা, যারা হচ্ছে এর ভিতরে এটা আসলে যারা জ্ঞান আহরণ করতে করতে যারা যাবে যে এর ভিতরে কি আছে এই সম্পর্কে আলোচনা, মানে তারা জ্ঞান আহরণ করবে, তাদেরকে বলা হচ্ছে শিষ্টেরা বা পণ্ডিতেরা। শেষ পর্যন্ত তাদের গোপন কবরে ঢুকতে পেরেছিলেন, মানে তাদের যে পিরামিডের ভিতরে তারা কিন্তু ঢুকতে পেরেছিল। তাই তাই করে অবশ্য গৌণত কোন ফরাওয়ের মনোবাঞ্ছনা কিন্তু পূর্ণ হয়েছে, মানে বলা হচ্ছে যে কোন সম্রাটের মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে। কেন? দেখো, পণ্ডিতেরা যারা, যে সমস্ত পণ্ডিতেরা এই মমির ভিতর মানে মমি ধরেছে বা পিরামিডের ভিতর ঢুকতে পেরেছে, তারা কিন্তু এদের মমি নষ্ট না করে এদেরকে কি করেছে বলতো? জাদুঘরে এদেরকে সাজিয়ে রেখেছে। সেখানে তারা অক্ষত দেহে মহাপ্রলয়ের দিন গুনছে। মহাপ্রলয় মানে কিয়ামতের কথা বলা হচ্ছে, শেষ বিচারের দিন, যেদিন তারা নবদেহে নবযৌবন ফিরে পেয়ে অমৃত লোকে অনন্ত জীবন আরম্ভ করবেন। তো এটা হচ্ছে পিরামিড সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হলো। তো দেখো, এখন আমরা কতগুলো শব্দের অর্থ জানবো। যেমন দেখো, অনুসন্ধান করা মানে কি বলতো? কোনো কিছু খোঁজ করা, তাই না? কোনো কিছু খুঁজে বের করা, এটাকে বলা হয় অনুসন্ধান করা। অমৃতলোক, অমৃতলোক মানে হচ্ছে স্বর্গ, বেহেস্ত, জান্নাত, এটাকে বলা হয় কি? অমৃত লোক। ঐশ্বর্য মানে সম্পদ। তারপর দেখো কায়রো, কায়রো হচ্ছে কি? মিশরের রাজধানী। মিশরের রাজধানীর নাম কি বলতো? কায়রো। কীর্তিস্তম্ভ মানে কি? কোনো কাজ বা ঘটনার স্মরণে তৈরি করা কোনো কি বলতো? স্থাপনা। মানে কোনো কাজ বা কোনো কিছু ঘটনার কারণে কোনো কিছু যদি তুমি এটাকে স্মরণে বা কোনো একটা স্থাপনা তৈরি করো, তখন সেটাকে বলা হয় কি বলতো? কীর্তিস্তম্ভ, কীর্তিস্তম্ভ। তারপর দেখো কুঠুরি, কুঠুরি মানে ছোট ঘর। ক্ষীণ মানে সরু, ক্ষীণ মানে কি বলতো? সরু। এই যে পিরামিড, দেখো এরকম পিরামিড, যদি এটা পিরামিডের চিত্র হয় তাহলে এই যে উপরের দিকে দেখছো আস্তে আস্তে এখানে কিন্তু এখানে কিন্তু প্রশস্ত আছে, আস্তে আস্তে উপরের দিকে যে কি হয়ে গেছে বলতো? এটা ক্ষীণ হয়ে গেছে না, মানে সরু হয়ে গেছে, এটাকে বলা হয় ক্ষীণ। তারপর দেখো এখানে বলা হচ্ছে গিজে, গিজে কি? কায়রোর একটি জায়গার নাম হচ্ছে গিজে। কায়রোটা কি? মিশরের রাজধানী। দেখো এই যে মিশরের রাজধানী হচ্ছে কায়রো, আর গিজে হচ্ছে কায়রোর একটা জায়গার নাম। গৌণত মানে কি? অপ্রধান ভাবে। গৌণ এবং মুখ্য, তাই না? এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মুখ্য মানে হচ্ছে প্রধান এবং গৌণ হচ্ছে মানে গৌণত মানে হচ্ছে অপ্রধান ভাবে। চোঙ্গা মানে ক্রমান্বয়ে সরু হয়ে আসা গোল পাত্র। এই যেরকম এই যে এখানে যেরকম সরু বা ক্ষীণ, এই শব্দটার মতোই কিন্তু চোঙ্গাও সেরকম লাস্টের দিকে কি হবে? শুরু হয়ে যাবে। জল্পনা কল্পনা মানে নানা রকম চিন্তা বা অনুমান। দেওয়ালে খোদাই লিপি, খোদাই লিপি মানে কি? দেওয়ালে খোদাই করা কোনো লেখা।
পরলোক, পরলোক মানে কি মৃত্যুর পরবর্তী জগৎ, মৃত্যুর পরবর্তী জগৎকে বলা হয় কি বলতো পরলোক। তারপর দেখো এখানে পাকা খবর, পাকা খবর মানে কি প্রকৃত তথ্য, প্রকৃত তথ্য এটাকে বলা হয় পাকা খবর। এরপরে দেখো পালিশ পলেস্তেরা, পলেস্তারা, পালিশ পলেস্তারা কাকে বলা হয় মসৃণ প্রলেপ, কোনো কিছুর উপর যদি তুমি প্রলেপ দাও মসৃণ করে সেটাকে বলা হয় পালিশ পলেস্তারা। পিরামিড কি বিশেষ আকৃতির প্রাচীন স্থাপনা, পিরামিড সম্পর্কে তো আমরা সংজ্ঞাও দেখেছি তাই না। প্রতাপ মানে ক্ষমতা, ফারাও, ফারাও মানে কি সম্রাট, ফারাও মানে মিশরের প্রাচীন রাজাধিদের উপাধি ছিল ফারাও, ফারাও মানে কি বলতো সম্রাট, মিশরের যে প্রাচীন রাজারা ছিল তাদের এরকম উপাধি ছিল ফারাও, এরকে বলা হতো। ফিরিস্তি মানে কি বিবরণ, বিস্তার মানে অনেক, মতলব মানে ফন্দি, মনোবঞ্চনা মানে মনের ইচ্ছা, মমি মানে কি বিশেষ উপায়ে সংরক্ষিত মৃতদেহ, ওই যে পিরামিডের মধ্যে যাদের দেহ মৃতদেহকে সংরক্ষণ করে রাখা হতো এটাকে বলা হয় মমি। ওকে। মহাপ্রলয়, মহাপ্রলয়ের দিন মানে কি পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেটাকে বলা হয় মহাপ্রলয়ের দিন। রাজমিস্ত্রি কাকে কাদেরকে বলা হয় আমরা সবাই কিন্তু জানি, যারা ইট পাথর ইত্যাদি দিয়ে দালান তৈরি করেন তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। সপ্তাশ্চর্য মানে কি পৃথিবীর 7টি অবাক করা নিদর্শন, এর ভিতরে একটা রয়েছে পিরামিড। সাহারা কি, সাহারা হচ্ছে মরুভূমির নাম, তো যত মরুভূমি আছে তার ভিতরে একটার নাম হচ্ছে কি বলতো সাহারা, মরুভূমি। তো দেখো এখানে আমাদের কি করতে হবে এখন, পড়ে কি বুঝলাম, এই যে উদ্দীপকটা আমরা যে পিরামিড সম্পর্কে আলোচনা করলাম, এই পিরামিড পড়ে আমরা কি বুঝতে পারলাম, এখন আমাদের এটা লিখতে হবে। এখানে দেখো লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন, তারপরে দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বা খ নম্বর পিরামিড গুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন, তারপর দেখো পিরামিড গুলো কেন তৈরি করা হয়েছিল, পিরামিড গুলো কিভাবে তৈরি করা হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ মানে এখন উত্তরটা দেখব। পিরামিড দেখো এরপরে বলা হচ্ছে যে পিরামিড একটি পুরাকীর্তি, বাংলাদেশের যে কোনো পুরাকীর্তির সাথে এর মিল এবং অমিল খুঁজে বের করো। তো এই প্রশ্নগুলো আমাদের এখন অ্যান্সার করতে হবে, অ্যান্সার করে আমাদের এগুলা কি করতে হবে, জমা দিতে হবে। তোমাদের টিচাররা যখন এটাকে লিখতে বলবে তখন তোমরা অবশ্যই লিখবা। দেখো আমি তোমাদের জন্য এখন একটা লিখে দেখা মানে উত্তর সাপ্লাই দিচ্ছি, তোমরা একটা সুন্দর করে লিখবা, লিখে তোমাদের টিচারের কাছে অবশ্যই জমা দিবা। আর তার আগে যেটা করবা, ডিসক্রিপশন বক্সে দেখো আমার ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে লিংক দেওয়া রয়েছে, ওখানে প্রবেশ করে এটা তোমরা ওখানে জমা দিবা। তো দেখো স্ক্রিনে এখন তোমরা একটা উত্তর দেখতে পাচ্ছ, নমুনা উত্তর পড়ে কি বুঝলাম। এই যে পিরামিড সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই পিরামিড পড়ে আমরা কি বুঝলাম, যে প্রশ্নগুলো এখানে করা হয়েছিল সেই প্রশ্নগুলোর কিন্তু আমরা এখন আনসার করব। তো দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো ক নাম্বার, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন, লেখক এখানে পিরামিডগুলোর বর্ণনা দিয়েছেন। মিশরের যে পিরামিডগুলো ছিল সেই 3টা পিরামিড, এখানে সেই পিরামিডগুলো সম্পর্কে কিন্তু বিবরণ দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে উত্তর। তারপর দেখো খ নাম্বার প্রশ্ন, পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন, মিশরের ফারাওরা মানে কি মিশরের সম্রাটরা পিরামিডগুলো তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিল, দেখো প্রায় 6,500 বছর আগে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। তারপর দেখো গ নম্বর প্রশ্ন, পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল, তার উত্তর কিন্তু আমরা ওই গল্পেই কিন্তু পেয়েছি তাই না। অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাওরা মানে সম্রাটরা, মিশরের যে সম্রাটগুলো ছিল প্রাচীনকালে তাদেরকে ফারাওরা বলা হতো। ফারাওরা কি করতো, পিরামিডগুলো তৈরি করেছিলেন কেন, ফারাওদের বিশ্বাস ছিল কি ছিল, মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না, তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভেতর রেখে মানে অনন্ত জীবনের মানে মানে লাস্টে যে জীবন, মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের পথে আর বাধা যেন না আসে, যাতে তারা সুখ শান্তিতে পরবর্তী জীবন মানে মৃত্যুর পরে তারা বসবাস করতে পারে, এরকম তাদের ধারণা ছিল। কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুতে পারতো না তাই না, তাই তারা পিরামিড তৈরি করেছিল। তারপর দেখো ঘ নম্বর প্রশ্ন, পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল, দেখো পিরামিডগুলো পাথরের তৈরি ছিল, পাথর কেটে পাথরের টুকরোর উপরে পাথরের টুকরো বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। এরপরে দেখো পরের প্রশ্ন, লাস্টের প্রশ্নটা 19 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে পিরামিড একটি পুরাকীর্তি, বাংলাদেশের যে কোনো পুরাকীর্তির সাথে এর মিল এবং অমিল খুঁজে বের করতে হবে। তো এটা আমরা একটা উত্তর সাপ্লাই দিয়েছি। এখানে দেখো বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকীর্তি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বিহার। পিরামিডের মতো এটিও একটি প্রাচীন স্থাপনা, তবে পিরামিডের প্রাচীনত্বের চেয়ে এর প্রাচীনত্ব কিন্তু কম, মানে পিরামিড যত আগে তৈরি করা হয়েছে, এটা কিন্তু সোমপুর যে বিহার আছে এটা কিন্তু অত আগে তৈরি করা হয় নাই। পিরামিড যেমন ফারাওরা রাজারা তৈরি করেছিলেন,
সোমপুর বিহারও পাল রাজাদের কীর্তি ছিল। এটা পিরামিডে মৃত রাজাদের দেহ মমির করে রাখা হতো, আর বিহারে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন, শাস্ত্র চর্চা করতেন, মানে বই পড়তেন। পিরামিড ত্রিকোণ বিশিষ্ট আর সোমপুর বিহার একটি চতুষ্কোণ বিশিষ্ট। ওকে, তো দেখো পিরামিডের ভিতর যেমন ছোট ছোট কুঠুরি রয়েছে, বিহারের ভিতরেও তাই ছোট ছোট কুঠুরি রয়েছে। বিহারের দেওয়ালে দেখো টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেওয়ালে কিন্তু তেমন কোনো চিত্র নেই। তবে মিশরের পিরামিডগুলো এবং সোমপুর বিহার দুটি প্রাচীন সভ্যতার একটা কি বলতো নিদর্শন। তো তোমরা যেটা করবা, এটা সুন্দর করে এই যে যে লেখাগুলো আমি এখানে সাপ্লাই দিলাম, তোমরা সুন্দর করে এগুলো লিখবা। লিখে ডেসক্রিপশন বক্সে তোমরা ফেসবুক গ্রুপের পেজ লিংক পেয়ে যাবা, সেখানে এগুলো জমা করবা বা সাবমিট করবা, এবং তোমাদের টিচাররা যখন এটাকে তোমাকে করতে বলবে তখন অবশ্যই অবশ্যই এগুলো সুন্দর করে পড়ে টিচারকেও তো দেখাবা। কারণ এগুলো না দেখালে কিন্তু তোমাকে এগুলো দেখায় কিন্তু তোমাকে মূল্যায়ন করবে। তো এই জন্য তোমাদেরকে অবশ্যই উত্তর লিখতে হবে এবং এই সুন্দর করে এটা কিন্তু আয়ত্তের ভিতর রাখবা। ওকে, তো আমাদের উত্তর হয়ে গেল। এটা সুন্দর করে তোমরা স্ক্রিনশট দিয়ে এখানে সুন্দর করে লিখবা। আস্তে আস্তে আমি এখানে স্ক্রল করতেছি, তোমরা সুন্দর করে এগুলা লিখবা। ওকে, তো দেখো এখানে আমাদের এগুলা লিখতে হবে, আমাদের লেখার কাজ শেষ। এরপর যে কাজটি করতে হবে দেখো, বলি ও লিখি। এখানেও আমাদের লিখতে হবে, দেখো বলি ও লিখি। কি বলি এবং কি লিখি? পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলতে হবে এবং লিখতে হবে। ওকে, নিজের ভাষায় লিখতে হবে। তো এখানেও আমি একটা উত্তর তোমাদের প্রোভাইড করতেছি। তো দেখো এখন যেটা দেখতে পাচ্ছ, নমুনা উত্তর বলি ও লিখি। দেখো বলি এবং লিখি, তাই না? দেখো বলি ও লিখি। ওকে, তো দেখো এখানে পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন এবং তা দেখো পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম। যুগ যুগ ধরে পিরামিডের ভিতর এবং বাইরের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে মানুষ। অনেকে পিরামিডের ভেতরে ঢুকতে চেয়েছেন সম্পদের লোভে, কিন্তু মিস্ত্রিরা এমন কৌশল তা বানিয়েছিল যে সহজে কেউ যেন প্রবেশের রাস্তা না পায় সেখানে। মিশরের ভিতরে বাইরে আর পিরামিডে থাকলেও গিজে অঞ্চলে 3টা পিরামিড জগৎ বিখ্যাত। মানে মিশরে তো অনেক পিরামিড রয়েছে, তার ভিতরে গিজে অঞ্চলে যে 3টা পিরামিড রয়েছে এটা কিন্তু পৃথিবীর জগৎ মানে বিখ্যাত, পৃথিবীতে এটা বিখ্যাত। লেখক এগুলো কথাই তুলে ধরেছেন। পিরামিড 3টি যেসব রাজা নির্মাণ করেছেন তাদের নাম ওখানে ছিল, নির্মাণের সময় ছিল এবং পিরামিডগুলোর উচ্চতা এবং আকৃতি লেখক কিন্তু ওখানে বর্ণনা দিয়েছেন। এসব পিরামিড তৈরি করা হয়েছিল মানে কি বলা হচ্ছে এখানে দেখো, এসব পিরামিড তৈরি করা হয়েছিল পাথর কেটে, পাথরের টুকরো দিয়ে। মোট লেগেছিল 23 লক্ষ টুকরো পাথর লেগেছিল এটা বানানোর জন্য, এগুলো বানাতে, এবং 1 লক্ষ লোকের 20 বছরের সময় লেগেছিল। ব্যয় হয়েছিল প্রচুর অর্থের, এটা হিসাব করার মতো না, তাই না? কত ব্যয় হয়েছিল। পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্যে তৈরি নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন। মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা, মৃত্যুর পরের জীবন যাতে সুখ শান্তিতে কাটে এজন্য। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না, তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিয়ে অনন্ত জীবনের পথে আর বাধা যেন না আসে এর জন্য তৈরি করেছিল। কেননা শক্ত পিরামিডের ভিতর কেউ মমিকে ছুঁতেও পারবে না। কিন্তু তাদের আশা পূর্ণ হয়নি, কারণ এর মধ্যে মানুষ মমিকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরেও কিন্তু রেখে দিয়েছে। তো এইভাবে এটা কিন্তু নিজের ভাষায় তুমি চাইলে অন্যরকম করেও লিখতে পারো, আর চাইলে এই লেখাটাও কিন্তু লিখতে পারো। তো আমাদের বলি এবং লিখি এটা শেষ হয়ে গেল। এখান থেকে এরপর যেটা করতে হবে দেখো, এরপরে লেখা নিয়ে মতামত কি করতে হবে দেখো, লেখা নিয়ে মতামত প্রকাশ করতে হবে। পিরামিড রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে লিখতে হবে, সুন্দর করে এগুলো লিখতে হবে। দেখো কেমন করে লিখতে হবে তার একটা উদাহরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো কি বলা হচ্ছে যে পিরামিডে যা রয়েছে, যা আছে এবং তোমার মতবাদ, বা এখানে তোমার মতামত দিতে হবে, অথবা এখানে তুমি প্রশ্ন করতে পারো। যেমন দেখো এখানে এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ। এখানে লেখক কিন্তু এই কথাটা বলেছে। দেখো ওই যে পিরামিডের যে রচনা আমরা পড়লাম তার ভিতরে কিন্তু এই লাইনটা ছিল। তো
তো এরকম কোনো লাইনে যদি তোমার সন্দেহ থাকে অথবা কোনো লাইনে যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটা এখানে লিখবা, এবং এটা নিয়ে তোমার কি রকম প্রশ্ন এই প্রশ্নটা এই যে এখানে লিখবা। যেমন দেখো এখানে তারা উত্তর দিয়ে দিয়েছে দুইটা উদাহরণ দিয়ে দিয়েছে, এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। তো এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে। আসলে কি কথাটা সত্য কিনা তা তোমার মনে যদি এরকম প্রশ্ন থাকে তো এখানে তুমি সেটা লিখবা। তারপর দেখো, ভেবে কুল কিনারা পাওয়া যায় না যে সম্রাটের কতখানি ঐশ্বর্য এবং তা প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বছর খাওয়াতে পরাতে পেরেছিলেন। এই যে একটা কথা এখানে বলা হচ্ছে, তো এই দেখো এই যে লাইনটা, এই লাইনটা দেখে তোমার মতামত বা জিজ্ঞাসা যদি থাকে তাহলে এখানে করতে পারো। যেমন দেখো এরা বলছে যে, শুনেছি আগেকার রাজা বাদশারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজনকে ধরে দাসে পরিণত করতেন এবং তাদের দিয়ে কি করতো, কাজ করাতো, যা অত্যন্ত অমানবিক। পিরামিড বানানোর সময় এই ধরনের কিছু ঘটেছিল কিনা তা জানতে চাইতে হতে পারে, তাই না? ঘটেছিল কিনা তা না জানতে হবা, মানে তুমি এটা জানতে পারবে আর কি, বা জানা এ ধরনের তুমি মতামত করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো, ঘটেছিল কিনা তা জানতে চাবা। ওকে, জানতে হবে। তো এরকম যদি আরো যে লাইনগুলো আছে তুমি কি করবা, দেখো এখানে এখানে যে কথাটা বলেছে একটু বলি, যে এখানে দেখো 20 লক্ষ, মানে 20 বছর ধরে 1 লক্ষ লোককে কি করা হয়েছিল বলতো, ওই সময় লেগেছিল পিরামিডটা তৈরি করতে। তাহলে এই এই যে এতগুলো লোকের তাদের বেতন দেওয়া হয়েছিল কিনা, বা তাদেরকে কিভাবে মানে করা হয়েছিল, তাই না? মানে খাওয়া দেওয়া হয়েছিল কিনা, থাকতে দেওয়া হয়েছিল কিনা। তো যারা প্রাচীনকালে রাজাদের অনেক দাস দাসী ছিল, তারা কিন্তু তাদেরকে কিন্তু অমানবিক ভাবে নির্যাতন করতো, খাইতে দিত না ঠিক মতো। তারপর দেখো তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করে কাজ করা হতো তাদেরকে দিয়ে। তো এরকম পিরামিডটা যেহেতু 20 বছর লেগেছিল এবং 1 লক্ষ লোকের, তাহলে সেখানে কত রকমের খরচের একটা হিসাব নিকাশের কথা থাকতে পারে, তাহলে চিন্তা করো। তো এইখানে কিন্তু তুমি একটা প্রশ্ন এটা করতে পারো। এরা এই ধরনের উত্তর দিয়ে দিচ্ছে, এবং আরো কতগুলো অ্যান্সার মানে প্রশ্ন যদি তুমি করতে পারো, এখানে 3 4 দেওয়া আছে, তুমি এই প্রশ্নগুলো করতে পারো এবং করে অ্যান্সারটা সুন্দর করে লিখতে পারো। তো দেখো এখানে আমি তোমাদের 3 নম্বর এবং 4 নম্বরটা করে দিয়েছি। এই যে 1 আর 2 তো করাই আছে, বইয়ে করে দেওয়াই আছে, এবং এখানে 3 নম্বর থেকে দেখো এরকম তুমি চাইলে লিখতে পারো, পৃথিবীর মানুষের 6,500 বছর লাগলো ভিতরে যাওয়ার রাস্তা বের করতে। এই যে একটা কথা, কিন্তু পিরামিডের যে লেখকটা কিন্তু এখানে এই লেখাটা কিন্তু বইয়ের ভিতর দেওয়া রয়েছে। তো এই তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে, তাই না? এ ধরনের মতামত তুমি লিখতে পারো, যে মতামত এবং জিজ্ঞাসা, যে আসলে এখানে কথাটা সত্য কিনা, যে 6,500 বছর লেগেছিল কিনা, এবং কেন লেগেছিল এত বছর, তাই না? তুমি এখানে লিখতে পারো যে কেন এত বছর লাগলো, কেন এর চেয়ে কম বছর লাগলো না, তাহলে কিভাবে মজবুত তৈরি করা হয়েছিল, এই বিষয়ে তুমি চাইলে এখানে লিখতে পারো। ওকে, তারপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা, 4 নম্বর যেখানে বলা হচ্ছে, দেখো এখানে যে চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু করা হতো তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। তো দেখো এইখানে আমি যেটা দিয়ে দিয়েছি, যে একটা প্রশ্ন করেছি, যে দেখো চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস, পিরামিড দেখতে কেমন বলতো, পিরামিডের আকৃতি এরকম না, দেখো এরকম, এখানে কি বলতো, নিচের দিকে এরকম প্রশস্ত, এবং আস্তে 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 কি করে হয়েছে বলতো, এরকম যায় যে একদম উপরে এরকম একটা ক্ষীণ একদম যে এখানে মিলিত হয়েছে, তাই না? তো প্রশ্ন হচ্ছে, পিরামিড ক্ষীণ হয়ে উপরে মিলিত হয় কি করে? এইখানে যে দেখো ওরা কিভাবে এটা মিলিত করলো, তুমি এ ধরনের একটা প্রশ্ন করা হয়েছে, যে এখানে দেখো এরকম করে এখানে তারা মিলিত করবে, এবং তাদের তো উচ্চতা এখানে দেখো কত তারা উচ্চতা রেখেছে, তাই না? যে এত উচ্চতা প্রায় 500 ফুট উঁচু, তাহলে এইখানে যে একদম 500 ফুট উঁচুতে যে এরকম ভাবে ক্ষীণ হবে কেন? ক্ষীণটা তো এখানেও হতে পারতো, তাই না? যে এখানে, তাহলে তারা এটা কিভাবে হিসাব করতো, কিভাবে হিসাব করে ঠিক এইখানে যে মিলিত করলো, তাই না? ওকে, তো দেখো এই জিনিসটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তো এরকম প্রশ্ন কিন্তু তোমার মনের ভিতর আরো থাকতে পারে, তুমি চাইলে আরো বেশি লিখতে পারো, অথবা এই 4টা লিখে দিতে পারো, যেহেতু এখানে 4টা প্রশ্নই কিন্তু করা হয়েছিল। তো লিখে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে যা তোমাদের আমার ফেসবুক গ্রুপের যে লিংক দেওয়া রয়েছে ওখানে এটা অবশ্যই সাবমিট করবা। তো এরপরে দেখো আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবরণ লেখার কৌশল। এই যে বিবরণী লেখা আমরা পড়লাম একটা পিরামিড সম্পর্কে, তুমি যদি এরকম মানে বিবরণী, কোনো স্থানের বিবরণী দিয়ে কিছু লিখতে চাও তাহলে সেটা কিভাবে লিখবা
এখন আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিবরণ লেখার কৌশল। কোনো স্থান, বস্তু, বিষয়ে বা ঘটনার বিবরণ দেওয়া হয় যে ধরনের রচনা, তাকে কি বলা হয়? বিবরণমূলক লেখা বলা হয়। এটা কিন্তু আমরা বলেছি আলোচনার শুরুতে যে বিবরণমূলক লেখা কাকে বলা হয়। ধরা যাক পুকুরের ধারে লম্বা একটা তাল গাছ তুমি দেখেছো, তুমি তার বিবরণ লিখতে পারো, মানে সেই বিবরণটা তুমি লিখবা। বিবরণ লিখতে পারো জন্মদিনের সম্বন্ধে বা সন্ধ্যার, মানে তোমার জন্মদিন সম্পর্কে বিবরণ লিখতে পারো, কিংবা নিজের জীবনের বিশেষ কোনো ঘটনারও বিবরণ দিয়ে লিখতে পারো। নিজের চোখে দেখা কোনো বিষয়, যেমন এটা এক ধরনের লেখা তৈরি করা যায়, তাই না? তেমনি অন্যের লেখা পড়ে বা অন্যের মুখে শুনেও কিন্তু বিবরণ রচনা করা যায়। তো এখানে বলা হচ্ছে বিবরণ লেখার জন্য বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এজন্য লেখা শুরু করার আগে বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, বিষয়টি নিয়ে পড়াশোনা করতে হবে, অভিজ্ঞ লোকের সহায়তা নিতে হবে, তাই না? এরপর ঠিক করতে হবে কিভাবে পুরো রচনাটি তুমি উপস্থাপন করবা। ধরা যাক একটা বিষয়, তোমার দেখা একটা তাল গাছ নিয়ে তুমি এই বিবরণ লিখতে চাও, তাহলে শুরুতে কি করবা বলতো? শুরুতে লিখতে হবে এই গাছটি তুমি কোথায় দেখেছো, কিভাবে এবং এর সাথে পরিচয় হলো এটা নিয়ে, এবং হয়েছে আর কি। তাহলে দেখো তুমি একটা তাল গাছ নিয়ে যদি লিখতে চাও, তাহলে ওই তাল গাছটা তুমি কোথায় দেখেছো, কিভাবে দেখেছো, এটা সম্পর্কে জানতে হবে। এরপর বলতে পারো যে তাল গাছ দেখতে কেমন, কিংবা অন্য গাছের সঙ্গে এর মিল কি এবং অমিল কি, তাল গাছের উপকারিতা কি, তাই না? উপকারী দিকের খোঁজ নিয়ে এটা তুমি লিখতে পারো। তারপর দেখো লেখার ভাষা অবশ্যই সহজ সরল হতে হবে। বিবরণমূলক লেখার আবেগ প্রকাশের ব্যাপারটি মুখ্য নয়, মানে এখানে যদি আবেগ থাকতেই হবে বিষয়টা কিন্তু এরকম না, আবেগ নাও থাকতে পারে, তবে তোমার ব্যক্তিগত আবেগ অনুভূতি এখানে কিন্তু যুক্ত করতে পারো। তো মূল বিবরণের পাশাপাশি লেখার শুরু এবং শেষটা যাতে আকর্ষণীয় হয় সেদিকে তোমার খেয়াল রাখতে হবে। এ ধরনের লেখায় অনুচ্ছেদের সংখ্যা বা কম বেশি হতে পারে, মানে এই যে অনুচ্ছেদ, একটা অনুচ্ছেদ হবে নাকি দুইটা অনুচ্ছেদ হবে, এটা কিন্তু হতে পারে কম বেশি, বিষয়টা অনুযায়ী রচনাটির একটা সংক্ষিপ্ত শিরোনাম দিতে পারো। ওকে, তো এই ছিল বিবরণ লেখার কৌশল। এখন দেখো বিবরণ তোমাকে একটা লিখতে হবে। এখানে কি বলতেছে? বিবরণ লিখি। মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলা হয়। এটা তো আমরা আলোচনা করেছি। বাংলাদেশে অনেক পুরাকীর্তি রয়েছে, তাই না? সেগুলো কোনো কোনো একটি 1000 বছরের পুরনো, আবার কোনো কোনোটি তার চেয়ে কম বা তার চেয়ে বেশি। বগুড়ায় দেখো যেরকম মহাস্থানগড় রয়েছে, নওগাঁর সোমপুর বিহার রয়েছে, বাগেরহাটে কি রয়েছে বলতো? 60 গম্বুজ মসজিদ রয়েছে, দিনাজপুরের কান্তজির মন্দির রয়েছে, ঢাকায় আহসান মঞ্জিল রয়েছে। এবং তোমার এলাকায় এরকম কোনো যদি কীর্তি থাকে সেই কীর্তি সম্পর্কে একটা লিখতে হবে, যেটা হবে কিসের মধ্যে বলতো? 100 থেকে 150 শব্দের মধ্যে হবে। তো এরকম একটা বিবরণ তোমাকে লিখতে হবে। তো দেখো আমি অবশ্যই একটা উত্তর এখানে সাপ্লাই দেব তোমাদের, তো তোমরা এটা চাইলে লিখতে পারো, এবং এটা এখান থেকে আইডিয়া নিয়ে তোমার এলাকায় যে ধরনের পুরাকীর্তি রয়েছে তোমাকে সেই পুরাকীর্তি সম্পর্কে একটা কি লিখতে হবে বলতো? বিবরণ লিখতে হবে। তো দেখো আমি তোমাদের একটা নমুনা উত্তর দিয়ে দিয়েছি মহাস্থানগড় সম্পর্কে। এরকম তোমাদের এলাকায় অন্তত 50 বছরের পুরাতন এরকম কোনো কীর্তি যদি থাকে তো এরকম ভাবে তোমাকে লিখতে হবে। তো দেখো মহাস্থানগড় ঠিক এরকম তোমাদের একটা হেডলাইন দিতে হবে। বাংলাদেশের বর্তমান বগুড়া শহর থেকে 11 কিলোমিটার বা যেটাকে 8 মাইল, যেটাতে হয় 8 মাইল উত্তরে মহাস্থানগড় অবস্থিত। এর পূর্ব দিকে দিয়ে করতোয়া নদী প্রবাহিত। এর দৈর্ঘ্য 5000 ফুট এবং প্রস্থ 4500 ফুট। চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় 15 ফুট। এখানে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্ট 12 শতক পর্যন্ত মৌর্য, তারপরে গুপ্ত, পাল ছাড়া আরো কয়েকটি হিন্দু সামন্ত রাজবংশীদের রাজধানী ছিল। এখানেই ছিল বিখ্যাত পুন্ড্র নগর। আর্যদের আগমনের পূর্বে এই পুন্ড্র অধিবাসীরা বাস করত। কারো কারো মতে মহাস্থান থেকে মহাস্থানগড় নামটি উৎপত্তি হয়েছে, আবার কেউ কেউ বলেন এর নাম মহাস্থানগড়। একটি কিংবদন্তি অনুযায়ী স্থানীয় ক্ষত্রিয় নরপতি পরশুরামকে পরাজিত করে শাহ সুলতান খলজি মাহিওয়ার নামে এক আউলিয়া সেখানে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করেন। এই আউলিয়ার মাজার মহাস্থানের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। মহাস্থানের প্রধান প্রধান ধ্বংসাবশেষের মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, পরশুরামের প্রসাদ এবং
সভাপাত্রী শিলা দেবীর ঘাট এবং লক্ষিন্দরের মেদ অন্যতম। তো তোমরা এই দেখো, এরকম একটা 100 থেকে 150 শব্দের ভিতরে তোমাদের স্থানে, মানে তোমার এলাকায় যে যদি কোনো পুরাকীর্তি থাকে, এরকম অন্তত 50 বছরের পুরাতন হতে হবে, সেই সম্পর্কে তোমরা এইভাবে সুন্দর করে লিখতে পারো। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলকে ধন্যবাদ।